নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে। এটা আপনারা অনেকেই জানেন, সবাই প্রায় জানেন। যারা টিভির আমার ভিউয়ার্সরা, যারা আমার রেগুলার বেস প্রোগ্রাম দেখেন, তারা সবাই জানেন। দেখুন, গ্লোব টিভির পর্দায় সরাসরি ফোন করতে যে লাইভ অনুষ্ঠান চলছে তাতে নাম্বার দুটো রয়েছে। দুটো বুকিং নাম্বার হচ্ছে 9836955394 এবং 9836396305। আমি সাধকদের জীবন কাহিনী এবং তাদের অবলম্বনে যা যা কিছু কাহিনী যেগুলো ঘটেছে সেইগুলো সম্বন্ধে আপনাদের বিস্তারিত আলোচনা করছিলাম। এতদিন আমি বামদেব সম্বন্ধে বলে এসেছি। আজকে আপনাদেরকে বলবো শ্রীমৎ তৈলঙ্গ স্বামী সম্বন্ধে। মহাপুরুষ, সিদ্ধ পুরুষ, যোগী পুরুষ তৈলঙ্গ স্বামী পৌষ মাসের 1014 সালে, অর্থাৎ বঙ্গাব্দের 1014 সালে তিনি জন্মগ্রহণ করেন। অনেকে বলেন পৌষ মাসের সংক্রান্তি তিথিতে তার জন্মগ্রহণ হয়। অনেকের মতে, সবার মতে নয়। ইংলিশ খ্রিস্টাব্দ যদি দেখি, অর্থাৎ ইংলিশ ইয়ার হিসাবে 1607 সাল, এই 1607 সালে তিনি জন্মগ্রহণ করেন পৌষ মাসে। তৈলঙ্গ স্বামী বেঁচে ছিলেন 280 বছর। এটা সাধারণ মুখের কথায় নয়, 280 বছর তিনি বেঁচে ছিলেন। যেখানে তৈলঙ্গ স্বামীর জন্ম বঙ্গাব্দ হিসাবে 1014 সালে, উনি 280 বছর বেঁচে ছিলেন। শ্রীমৎ রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেন 1242 বঙ্গাব্দে, অর্থাৎ 1242 সালে। রামকৃষ্ণদেব বেঁচে ছিলেন 51 বছর। এবং বামদেব, গুরু বামদেব, তিনি জন্মগ্রহণ করেন 1244 বঙ্গাব্দে, অর্থাৎ 1244 সালে। তিনি বেঁচে ছিলেন 74 বছর। অবশ্যই তৈলঙ্গ স্বামীর তার জীবনের শেষ ভাগ কাশী বিশ্বনাথে তিনি কাটিয়েছিলেন এবং সেই সময় সেখানে বামদেবের সঙ্গে এবং রামকৃষ্ণদেবের সঙ্গে দেখা হয়। সুতরাং এক সিদ্ধ পুরুষ আর এক সিদ্ধ পুরুষকে দেখেই চিনতে পারেন। আমি আসবো, তার আগে একটু কলার বন্ধুকে দেখে নিই, তারপর আসছি তৈলঙ্গ স্বামী সম্বন্ধে আরো কিছু বর্ণনা দেবো। জয় মা তারা। জয় মা তারা, নমস্কার। হ্যাঁ নমস্কার বাবা, আমি তোমার বোনের সম্বন্ধে জানতে চাই। আগে মায়ের নাম দিয়ে শুরু করো, বলো জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা বাবা। কি নাম বোনের? বোনের তৃষিতা মণ্ডল। তৃষিতা? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম বাবা বিমান মণ্ডল। আচ্ছা, বলো বোনের জন্ম তারিখ বলো। হ্যাঁ, বোনের জন্ম তারিখ হচ্ছে 16ই অক্টোবর 2014। 16ই অক্টোবর 2014। টাইমটা বলো। টাইম হচ্ছে সকাল 7টা 2। সকাল 7টা 2 মিনিট। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। কোথা থেকে এখন ফোন করছো আমাকে? বাঁকুড়ার থেকে। বাঁকুড়ার থেকে ফোন করছো। আমার টিভির অনুষ্ঠান কি আজকে ঘোরাতে ঘোরাতে টিভি চ্যানেল থেকে পেলে? না না, আগে দেখি প্রতিদিনই দেখি। প্রতিদিনই দেখো? আচ্ছা। হ্যাঁ, মানে একবার দুপুরবেলা লাইভ হয় একবার, তখনও দেখি। আচ্ছা আচ্ছা। তাহলে তৃষিতার জন্মবার এখানে দেখতে পাচ্ছি আমি বৃহস্পতিবার, তাই তো? না, ভুল হচ্ছে। জন্মসালটা 16ই অক্টোবর 2013। 16ই অক্টোবর 2013। এই মাত্র যে বললে 14। ও, ভুল বলা হয়ে গেছে তাহলে। ভুল বলা হয়ে গেছে, আচ্ছা। তাহলে এরকম ভুল হলে তো মুশকিল। জন্মবার কি বুধবার? হ্যাঁ 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 বাবা। আচ্ছা। ওর যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশি এবং তুলা লগ্ন। হ্যাঁ। তুলা লগ্ন, কুম্ভ রাশি। ওর জন্ম সালটা তুমি বললে 2013, বর্তমানে 2023, অর্থাৎ 9 বছর প্লাস, মানে 10 বছরের বয়স, তাই তো? হ্যাঁ। 23 অতিক্রান্ত করে 24 হয়ে গেছে, 10 বছর বয়স। এবার তুলা লগ্ন এবং কুম্ভ রাশি সাপেক্ষে রাশি অধিপতি শনি সে লগ্নে তুঙ্গি থাকাতে সঙ্গে বুধ রাহু যুক্ত। মেয়ের তো পড়াশুনোর জায়গাটা ভালো হবে, খারাপ তো খুব একটা দেখতে পাচ্ছি না। বর্তমানে বৃহস্পতির মহাদশা দিয়ে যাচ্ছে এবং মঙ্গলের অন্তর্দশা। বৃহস্পতির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা ও লগ্ন সাপেক্ষে একাদশ এবং চন্দ্র সাপেক্ষে সপ্তম ভাবে থাকাতে এই বয়সটা যেহেতু অল্প বয়স, ওই জন্য মাঙ্গলিক দোষের প্রভাবটা বিয়ের সময় নাও পড়তে পারে।
তখন যদি মঙ্গলের কোনো প্রত্যন্তর দশা বা অন্তর্দশা বা মহাদশা এসে থাকে বিবাহের সময়, এখন তো 10 বছর তো কারো বিয়ে হয় না, তো সেই সময় একটা বিবাহ নিয়ে একটা সমস্যা হবে। এমনিতে মেয়ের হরোস্কোপ খুব ভালো, এটা ইঞ্জিনিয়ারিং বা অ্যাডভোকেটের ছক। বলো কি জানার আছে? হ্যাঁ বলছি, একটু শরীর সম্বন্ধে জানতে চাই, একটু মাঝে মধ্যে শরীরটা খারাপ থাকবে, এটা একদমই পার্মানেন্ট ফিক্সড। তার কারণ ও চন্দ্র সাপেক্ষে তৃতীয় কেতু এবং লগ্ন সাপেক্ষে সপ্তমে কেতু থাকাতে শত্রু দ্বারা ক্ষতি করার জন্য ও শরীর স্বাস্থ্য নিয়ে ট্রাভেল আসবে, এবং লগ্নপতি দ্বিতীয় এবং অষ্টমপতি দ্বিতীয় অবস্থান করাতে সেই স্থানে শুক্র লগ্নপতি হওয়াতে এবং অষ্টমপতি হওয়াতে বৃশ্চিকের ঘরে খুব একটা ভালো ফল দেয় না। যদি রাশি সাপেক্ষে বিচার করা যায় তাহলে অষ্টম ভাবে রবির অবস্থান, শরীর স্বাস্থ্য নিয়ে চিরকাল ট্রাভেল থাকবে। এমনি মেয়ে খুব চাপা স্বভাবের, ভালো মেয়ে। আর কি জানতে চাও বাবা বলো? আর একটু কেরিয়ার নিয়ে জানতাম। কেরিয়ারের বয়স হয়নি, এখন পড়াশুনো পড়াশুনো বললাম তো ভালো হবে, আর এমনিতেও বলে দিলাম কেরিয়ার ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেটের লাইন ভালো হবে। এখানে দেখো যে বর্তমান সময় যাচ্ছে 2023 থেকে 2024 এবং 2024 থেকে 2026, এই দুটো মহাদশা, বৃহস্পতির মহাদশা মঙ্গলের এবং রাহুর অন্তর্দশা দিয়ে যাবে। ওর লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে যদি বিচার করা যায়, গোচরকালীন ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে এবং জন্মকালীন লগ্নে রাহু অবস্থান করছে, এবং যদি দেখা যায় মঙ্গলের হিসাবে মঙ্গল বর্তমানে তৃতীয় ভাবে রাশি সাপেক্ষে সপ্তম ভাবে অর্থাৎ একাদশ ভাবে গোচরকালীন, এবং জন্মকালীন সপ্তম ভাবে এবং লগ্ন সাপেক্ষে একাদশ ভাবে থাকাতে শরীর স্বাস্থ্য নিয়ে ট্রাভেলটা 2026 সাল অবধি থাকছে। আচ্ছা ঠিক আছে, এরপর দশা চেঞ্জ হবে। দশা চেঞ্জ হলে একটা বড় সড়ো, যেহেতু শনি মঙ্গলের ডাইরেক্ট কানেকশন রয়েছে হরোস্কোপ অনুযায়ী, একটা দুর্ঘটনা প্রবণ অবস্থায় আসতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে চিরকাল সমস্যা থাকবে, এর জন্য শত্রু দ্বারা ক্ষতি হয়েছে, ওর নজর দোষ লাগার সম্ভাবনা আছে, তাড়াতাড়ি নজর লেগে যাবে মেয়েটার। হ্যাঁ এইটার একটু প্রতিকার দরকার আছে। এমনি পড়াশোনার জায়গায় ওভারঅল ভালো থাকবে, তবে লোয়ার এডুকেশনটা খারাপ হয়ে গেলে মুশকিল। এমনি পড়াশোনায় তো ভালো, খুব তো খারাপ না, শুধু শরীর খারাপ থাকে বলে ও পড়াশুনো করতে পারে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে সমস্যা। এর জন্য জেনে গেলে কৌতূহল মিটলো বাবা। হ্যাঁ বলছি তাহলে এটা প্রতিকার করানো যাবে তো নাকি? তোমার বলছি, তুমি জানলে যে তোমার বোনের ভবিষ্যৎ এবং পড়াশোনার জায়গাটা ভালো। আমি কি বললাম? অ্যাডভোকেট বা ইঞ্জিনিয়ার হওয়ার হরোস্কোপ, তাই তো? তাহলে এবার একটু বলছি প্রতিকারটা করালে। এবার অ্যাডভোকেট বা ইঞ্জিনিয়ার হতে গেলে কিছু জায়গায় তো সাপোর্ট দরকার আছে, তাই না? তার সঙ্গে শরীরটা ভালো থাকতে হবে, কারণ শরীর ভালো না থাকতে গেলে যতই মেরিট থাকুক না কেন পড়াশোনায় মন বসবে না, এটা স্বাভাবিক, তাই তো? হ্যাঁ এর জন্য বাবা তোমার মাকে পাশ থেকে যিনি বলছেন এবং তোমাকে কিছুটা ইনিশিয়েটিভ নিতে হবে, সেক্ষেত্রে বাঁকুড়া থেকে আমাকে বর্ধমান এসে যোগাযোগ করো, কেমন? হ্যাঁ জয় মা তারা। আমি দর্শকরা বন্ধু যারা ফোন করছেন আমাকে গ্লোব টিভির পর্দায়, দর্শক বন্ধুরা প্রত্যেককে আমি সহযোগিতা করি এবং হেল্প করার চেষ্টা করি। আমার এই সংক্ষিপ্ত সময় যে প্রেডিকশন, সেই প্রেডিকশনে আমি চেষ্টা করি আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য, এবং এটাই আপনাদেরকে বলি সবসময় যে 100% আমার রেমেডিটা সঠিক হয়। কেন হয়? তার কারণ প্রথম আমি যে কাজটা করি সেই কাজটা হলো গিয়ে আগে আমার বিচারটা জ্যোতিষশাস্ত্র মতে করি, কোনো গুণিন বিদ্যা দিয়ে বিচার করি না, আমি জ্যোতিষশাস্ত্র মতে বিচার করি। তাহলে আমি বুঝতে পারি ড্যামেজটা কোন জায়গায় হয়েছে, যে গ্রহগত কারণে ড্যামেজ, না শত্রু দ্বারা ক্ষতি থেকে ড্যামেজ, না বাস্তু থেকে ক্ষতি ড্যামেজ। যেমন আগের মেয়েটার শরীর স্বাস্থ্য যতখানি না গ্রহ থেকে, তার থেকে শত্রু দ্বারা ক্ষতিতে বেশি ক্ষতি, এবং এটা থাকতে থাকতে মেয়েটা একদিন শয্যাশায়ী হয়ে যাবে, অকালে চলে যাবে, স্বাভাবিক ব্যাপার, মৃত্যু কারোর বলতে নেই, আর শত্রু দ্বারা ক্ষতির দ্বারাই হবে। কিন্তু আমি যেমন প্রতিকার করি, যে দেখতে পাচ্ছেন তারাপীঠ যজ্ঞ, আমার এই তারাপীঠ যজ্ঞতে প্রতিকার করি, অনেক সময় ধারণ চারা প্রতিকারও ক্রিয়াগুলো করি, কারণ যজ্ঞেতে প্রতিকারের খরচ অনেক কম থাকে এবং শক্তিটা অনেকখানি বেশি থাকে। একটা রত্নের যতখানি না ক্ষমতা, যজ্ঞতে তার থেকে বেশি ক্ষমতা হয়, অর্থাৎ জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে প্রতিকার করি। আমি একজন পেশায় জ্যোতিষী, আমার ফিজ বেশি, আমার ফিজ অনেক বেশি, এটা আমি মানি, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, সেই জন্য মানুষকে আগে উপকার দিই, তারপর মূল্য নিই। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে নীলমণি রায় বলছি।
ফারাক- শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চাই। ফারাক্কা থেকে কি নাম? নীলমণি রায়, নীলমণি রায়। নীলমণি রায়, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 1966 সাল। আরে সালে তো জন্ম তারিখ হলো না, জন্ম তারিখটা বলুন। নভেম্বর, 3 নভেম্বর। 3রা নভেম্বর 1966। টাইমটা বলুন, হ্যাঁ 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 হ্যাঁ। জন্ম সময়। জন্মের সময় হচ্ছে দুপুর 4টা। দুপুর 4টে। জন্মস্থান কি? ফারাক্কা। জন্মস্থানে ফারাক্কা, ফারাক্কা। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথমেই বর্তমান বুধের মহাদশা দেখুন। 66 সালে জন্ম যদি হয় আপনার, এখন বর্তমান বয়স যদি হিসাব করি প্রায় ওখানে 40 আর এখানে হলো 20, 60 বছর। 70-এ 60 বছর তো 58 60 কত হচ্ছে? 58 বছর বয়স। 26 হলে 60 হবে, 58 বছর বয়স। বর্তমান বুধের মহাদশা, সুতরাং বুধের মহাদশা শুরু হয়েছে 2007 সাল থেকে, ঠিক আছে? এই বুধের মহাদশা 2007 সাল থেকে শুরু হয়েছে। আপনার 2007 সাল থেকে শরীর আস্তে আস্তে ভেঙে পড়েছে। কারণ জোডিয়াক থেকে যদি বিচার করি তাহলে দেখতে গেলে আপনার হচ্ছে মেষ লগ্ন এবং মিথুন রাশি, জানেন এটা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, হ্যাঁ হ্যাঁ। এই রাশি লগ্ন সাপেক্ষে বুধ হচ্ছে ষষ্ঠপতি অর্থাৎ রোগপতি। 2007 সালে, আর এটা হচ্ছে আজ থেকে 20 বছর, প্রায় 15 বছর আগে আপনার রোগের আস্তে আস্তে দানা বাঁধে। সেই রোগগুলো এখন বর্তমানে স্থায়ী হয়ে গেছে, এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বলছি, কারণ এটা গ্রহগত কারণে সমস্যা। দ্বিতীয়ত আপনার সপ্তম ভাবে কেতু অবস্থান করাতে এবং শনির একাদশ ভাবে থাকাতে, বক্রী অবস্থায় সেই শনি লগ্নের ওপর দৃষ্টি দেওয়াতে শত্রু দ্বারা একটা ক্ষতি রয়েছে আপনার। আপনি বুঝতে পারেন সেটা? হ্যাঁ হ্যাঁ। এই শত্রু দ্বারা ক্ষতিটাকে বুঝতে পারেন? এই শত্রু দ্বারা ক্ষতিটাকে যদি ঠিক না করা যায় তাহলে কোনোদিন আপনি শেষ বয়সও ভালো থাকবেন না। ধরুন আপনি যদি চিন্তা করেন এই রোগ ভোগ এইভাবে যাব কি করে ফারাক্কা থেকে তারাপীঠ, আপনার থেকেও বেশি বয়সী লোক আমার সঙ্গে ফারাক্কা থেকে তারাপীঠে এসে যোগাযোগ করেছে, প্রত্যেকে উপকৃত হয়েছেন। চলতে পারে না, হাঁটতে পারে না, এরকম এরকম লোককেও দাঁড় করিয়ে দিয়েছি আমার এই মহাযজ্ঞে। সেই জন্য আপনাকে একটু ফারাক্কা থেকে আমাকে তারাপীঠে যোগাযোগ করতে হবে, কেমন? ঠিক করা যাবে। অমাবস্যাতে পাবেন তারাপীঠে, অমাবস্যা, প্রতি অমাবস্যায়। ভয়ের কিছু নাই তো স্যার? হ্যাঁ, ভয়ের একটা আছে, আমি এখানে দেখতে পাচ্ছি তো, শনি বক্রী অবস্থায় এবং বুধের মহাদশা কেটে যাওয়ার পর কেতুর মহাদশা আসবে। এই কেতুর মহাদশা ভয়ের কারণ দাঁড়াবে আরো। সুতরাং আগামী বছরটা আরো ভালো নয়। আগামী বছর, এটা 2024, আগামী বছর খুব বড়তর, তো আগে থেকে আপনাকে সেভ হতে হবে, তাই না? জয় মাতা। দর্শক বন্ধু, আমি সময়কে চেষ্টা করি। দেখুন গ্লোব টিভির পর্দায় সরাসরি ফোন করার জন্য নাম্বার দুটি যাচ্ছে 9836955394 এবং 9836396305। যাদের যা কিছু সমস্যা আসে নিশ্চয়ই ফোন করতে পারেন। লাইভ অনুষ্ঠানে আমি নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেব। তো আসছে যেটা নিয়ে আলোচনায় ছিল যে তৈলঙ্গ স্বামী পৌষ মাসে, আমি সেই সংক্রান্তিটা ধরি না, অবশ্য পৌষ মাসে তিনি জন্মগ্রহণ করেন, এটাই ধরেছি আমি। 1014 বঙ্গাব্দে অর্থাৎ 1607 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন পৌষ মাসে। তিনি জন্মগ্রহণ করেন অন্ধ্রপ্রদেশে। তৈলঙ্গ স্বামী জন্মগ্রহণ করেন অন্ধ্রপ্রদেশে ভিজিয়ানা অঞ্চলের হলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায়? ভিজিয়ানা অঞ্চল সেই সময়কার ছিল, সেই সময় অন্ধ্রপ্রদেশে, অর্থাৎ 1600 সালে, ইংলিশ মতে 1600 সাল থেকে 1625-এর মধ্যে ভিজিয়ানা অঞ্চলে হলিয়া গ্রামে সেই সময় এক বর্ধিষ্ণু রাও ফ্যামিলি ছিলেন। হ্যালো। সেই নৃসিংহ রাও হচ্ছেন এই তৈলঙ্গ স্বামীর পিতা এবং বিদ্যাবতী দেবী হচ্ছে তৈলঙ্গ স্বামীর মাতা। তো পৌষ মাসে একটা সুলক্ষণ যোগে, শুভ যোগে বিদ্যাবতী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন তৈলঙ্গ স্বামী। সেই সময় তার নাম ছিল শিবরাম। সেই সময় তৈলঙ্গ স্বামীর জন্মের সময় তার পিতামাতা নাম দেয় শিবরাম। তারা শিবের খুব ভক্ত ছিলেন এবং তার সঙ্গে রামচন্দ্রর ভক্ত ছিলেন, সেই জন্য একত্রিতভাবে তার নাম রাখা হয় শিবরাম। আমি আসছি কলার বন্ধুকে নিয়ে, তারপর আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো। জয় মা তারা।
জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি রিমি বলছি বালিগঞ্জ থেকে। রিমি? হ্যাঁ, রিমি। সারনেম কি মা? রিমি রায়। আচ্ছা, হ্যাঁ। বলুন জন্ম তারিখ বলুন। হ্যাঁ, দাদা নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলছি আমি না খুব অশান্তিতে পড়ে আছি আমরা। মানে আমার ভাই একটা, কি বলবো, আমি জন্ম তারিখটাকে বলি। আমার ভাইয়ের নাম রাজা রায়। আচ্ছা, রাজার সম্বন্ধে জানবেন তাই তো? হ্যাঁ, রায়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, রাজার জন্ম তারিখ বলুন। রাজার জন্ম তারিখ হচ্ছে 3/9/1995। 3রা সেপ্টেম্বর 1995। তাহলে এখন বয়স বর্তমানে 23, আর ওখানে হচ্ছে 5, 28 বছর বয়স তাই তো? 28 প্লাস। 28 বছর বয়স। হ্যাঁ। টাইমটা বলুন। টাইমটা হচ্ছে রাত 8টায়। জন্মস্থান কি কলকাতা? কলকাতা না, আসানসোল, চিতলপুর। আচ্ছা, এখন বর্তমানে বালিগঞ্জ থেকে বলছেন তাই তো? হ্যাঁ, বালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ, বলছি বলুন। দাদা আপনি তো দেখতেই পাচ্ছেন ছকটা খুবই ডিস্টার্ব। রবিবার জন্মবার? হ্যাঁ, রবিবার জন্মবার। রবিবার জন্মবার। মেষ লগ্ন, লগ্নপতি মঙ্গল সপ্তমে, রাহু যুক্ত, লগ্নের ওপর কেতু অবস্থান করায় বিবাহের পর একটু সমস্যা আসতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে। ভাই কি ইঞ্জিনিয়ারিং পড়েছে? ভাই ইঞ্জিনিয়ার, ভাই ডাক্তার। ডাক্তার হয়েছে, বাহ, ঠিক আছে। এখন সমস্যা কি, বিয়ে হয়েছে নাকি ভাইয়ের? না, ওই বিয়েটাই বলছি। ভাই একটা খারাপ মেয়ের সাথে ফেসে গেছে। হ্যাঁ, তো আমরা এত চাইছি যে মেয়েটাকে কেটে দিই। মেয়েটা ভালো না, মেয়েটা ওকে ভালোবাসে না, বুঝতে পারছি। মেয়েটা যতটা ওর টাকাটা কিনি, আমরা এটা বুঝতে পারছি ওর টাকার জন্য ওকে বিয়ে করবে, কিন্তু তারপর ওর জীবনটাকে শেষ করে দেবে। আমাদের এইটাই ভয় লাগছে, কিন্তু কিছুতেই একে বোঝাতে পারছি না। আচ্ছা, ভাইয়ের তাহলে এখন বিয়ে হয়নি, ঠিক করেছে ওই মেয়েকেই বিয়ে করবে তাই তো? ভাই ঠিক করছে না, ভাইও মন থেকে চাইছে না, কেন ভাই বুঝতে পারছে যে কিন্তু মেয়েটা একদম ধরে আছে। স্যার, মেয়েটা ধরে আছে, এটা করা সম্ভব। ভাই যদি না চায়, ওর থেকে, যাকে বলা হয় হাত ছাড়তে, ওকে আর পছন্দ করছে না, ওর থেকে বেরিয়ে আসতে চাইছে, হয়তো ব্ল্যাকমেল করছে বা কোনো সমস্যা হয়তো রয়েছে, সেইটাকে ঠিক করা সম্ভব তাকে স্তম্ভন করে। এখানে একটু বলে রাখি মা, তোমার ভাইয়ের কি এটা প্রথম প্রণয়? প্রেম তো একসময় তার সাথে হয়েছিল, হয়নি তো তা নয়, হয়েছিল তো। এখানে বলি লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে এখানে একটা দারিদ্র যোগের সৃষ্টি হয়েছে। এই দারিদ্র যোগের জন্য বলা যাচ্ছে প্রথম প্রেমটা অর্থনৈতিক সংক্রান্তই হবে। তুমি যেভাবে বলছো একদম সঠিক, এটা ওর গ্রহগত কারণেই রয়েছে। পঞ্চম থেকে আমরা প্রেম যেমন দেখি, বিদ্যাও দেখি, পঞ্চম থেকে প্রেম দেখি। তাহলে পঞ্চম ভাবে যদি দারিদ্র যোগের সৃষ্টি হয়, তাহলে এমন কারুর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বে যে অর্থনৈতিক ব্যাপার জড়িত থাকবে, এবং তোমার কথাতেও সেটা, সে তার টাকা নেওয়ার জন্য রয়েছে। সপ্তম ভাবে মঙ্গল এবং রাহু থাকাতে গোচরকালীন শনি এখন একাদশে আছে, পরে দ্বাদশে ও লগ্ন সাপেক্ষে ট্রান্সফার হবে, সুতরাং বদনাম, জেল জরিমানা একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। অষ্টম ভাবে বৃহস্পতি এবং নবম ভাবে চন্দ্র থাকাতে লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে বৃহস্পতি থাকলে এখানে কিন্তু রিকভারি করার জায়গাটা থাকে না, বেঁচে বেঁচে বেরোনোর রাস্তাটা থাকে না। বৃহস্পতি রক্ষা করে, সেই রক্ষার জায়গাটা থাকে না। এবং রাশি সাপেক্ষে তৃতীয়তে শনি থাকাতে অশুভ কোনো ব্যক্তির সাথে পরিচয় হয়। এটা সম্পূর্ণ মা তোমার ভাইয়ের গ্রহগত ডিস্টারবেন্স ছিল, তার জন্য ওই মেয়ের সাথে জড়িয়ে পড়েছে। একে ঠিক করতে গেলে তার জন্য যোগাযোগ করতে হবে চেম্বারে, একটু বালিগঞ্জে গড়িয়ার চেম্বারে পাবে। যোগাযোগ করবো বলছি, এটা কি ও বেরিয়ে আসতে পারবে না? একদম ঠিক করা সম্ভব, একটু আলাদা করে দেওয়ার ক্রিয়া করতে হবে, তাহলেই হবে। বর্তমান দশা রবি এবং শনির 2024-এর শেষ সময় অবধি যাচ্ছে। এই সময় অপযশ, অপমান, পুলিশি ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই 2024 সালটা তোমার ভাইয়ের জন্য মা একদমই ভালো নয়। আচ্ছা দাদা, ঠিক আছে। ঠিক আছে, জয় মাতা। এই যে বিদ্বেষণ, অর্থাৎ আলাদা করে দিতে হবে, এরও ক্রিয়ার ভাগ থাকে। কারণ বিদ্বেষণের প্রক্রিয়া 3 রকম প্রক্রিয়া দিয়ে হয়, এর শত্রু দমনের একটা ভাগ। এই বিদ্বেষণ ক্রিয়া সম্পর্কের উচ্চাটন করা যায়, মানসিক বিদ্বেষণ করা যায়, সম্পর্কের বিদ্বেষণ করা যায়। 3টে বললাম। ওই জন্য বিদ্বেষণ বিদ্বেষণ বলে মন্ত্র জপ করলে কিন্তু বিদ্বেষণ হবে না, ক্রিয়ার ভাগ জানতে হবে। এই জাতক জাতিকার ক্ষেত্রে ঠিক সম্পর্কের উচ্চাটন করতে হবে, যেটা চিরস্থায়ী। এবার মানসিক বিদ্বেষণ আর সম্পর্কের বিদ্বেষণ কিভাবে হয়, তাহলে সম্পর্কের উচ্চাটনটা বুঝলেন যে একদম আলাদা করে দেওয়াকে বলা হয় সম্পর্কের উচ্চাটন। এবার অনেক জায়গায় হয়
মানসিক বিদ্বেষণ আর সম্পর্কের বিদ্বেষণের মধ্যে কিছুটা প্রকারভেদ থাকে। মানসিক বিদ্বেষণ হচ্ছে মনের দিক থেকে মিল হবে না কিন্তু সম্পর্ক থাকবে। যেমন ছেলে মেয়ের সাথে পিতামাতার সম্পর্ক স্বয়ং দেবাদিদেব মহাদেব তৈরি করে পাঠিয়েছেন, তিনিও খণ্ডন করতে পারবেন না। তাহলে পিতামাতার সাথে সম্পর্কের যদি হয়, পিতামাতার সাথে সন্তানের সম্পর্কে, সেখানে সম্পর্কের উচ্চাটন ক্রিয়া কোনো কার্যকারিতা আসবে না। তাহলে সেখানে করতে হবে মানসিক বিদ্বেষণে করতে হবে। অর্থাৎ কোনো স্ত্রী যদি সেক্ষেত্রে স্বামীর সুখ না পান, বা কোনো স্বামী তার বউ যদি বাপের বাড়ি বেশি করে থাকে, প্রথম এই ক্রিয়াটা করতে হবে। যার জন্য ফিরিয়ে আনার কাজগুলো, অনেকে বলে আমার বউ বাপের বাড়ি এতদিন ধরে রয়েছে, এত জায়গায় ঘুরেছি, কোনো কাজ পাইনি। আমি প্রথমে এই কাজটাকে করে নিই, তারপর তার বাবা মায়ের সম্বন্ধে মেয়েটার একটা মনে একটা বিতৃষ্ণা তৈরি হবে। সম্পর্ক উঠবে না কিন্তু মানসিকভাবে বিতৃষ্ণা তৈরি হবে। তারপর আকর্ষণ ক্রিয়া করে টেনে নিয়ে আসি। এই যে চারিদিকে বলে বশীকরণ, বশীকরণ মানে বশীভূত হওয়া, কোনোদিন ফেরানো যায় না বশীকরণ দিয়ে, তাকে আকর্ষণ ক্রিয়া করতে হয়। এবার আকর্ষণ ক্রিয়ারও 3টে ভাগ আছে। আমি আসছি, আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পার্থসারথী মন্ডল বলছি, মালদা থেকে। মালদা থেকে, কি নাম হ্যাঁ, আপনার? নামটা বলুন। পার্থসারথী মন্ডল। পার্থ সারথী মন্ডল, মালদা থেকে বলছেন। কি জানবেন নিজের সম্বন্ধে? হ্যাঁ, আমি একটু জানতে চাই। আচ্ছা, জন্ম তারিখ বলুন ঝটপট, টাইম নেই বেশি। 17/8/1980। 17/8/1980। তাহলে এখন বয়স হলো 48, আর ওখানে 43 বছর বয়স, তাই তো? 44 হতে যাচ্ছে। টাইমটা বলুন। 8:30 থেকে 9টার মধ্যে। কোনটা ধরবো, 8:30 না 9টা? 9টা ধরুন। 9টা ধরবো। রাত্রি না সকাল? সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান কি মালদা? হ্যাঁ, মালদা সদর হসপিটাল। আচ্ছা, প্রশ্ন ঝটপট করুন, 2 মিনিট আছে আর মাত্র, টিভি অনুষ্ঠান শেষ হয়ে আমি যাবে। জানতে চাই যে আমার ভাগ্য ফায়ার চলতিটা কি সংশোধন করার কি উপায় আছে, আর আমার লাকি নাম্বার কি? আপনার লাকি নাম্বার কি, তাই তো? আর কি ভাগ্য? ভাগ্যটা চেঞ্জ কতদিনের মধ্যে হবে, কতদিন, মানে আর কত বছরের? আচ্ছা, ভাগ্য জানতে চাইছেন, তাই তো? দেখুন, বর্তমানে শনির মহাদশা এবং রাহুর অন্তর্দশা থাকাতে গোচরকালীন শনি রাহুর যে কানেকশন হয়েছে, সেখানে একটা আপনার কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল অবশ্য 2023-এ। এখন দেখুন, ভাগ্য ভালোর থেকে বড় কথা, 2023 একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2025 সালের মধ্যে আরো দুটো অ্যাক্সিডেন্ট আছে আপনার। এখন যেটা দেখতে পাচ্ছি, 2024-এ একটা হবে, 2025-এ একটা হবে, পরপর দুটো অ্যাক্সিডেন্ট আছে। 2026 সালে একটুখানি হলো ভালো হওয়ার সম্ভাবনা, অর্থনৈতিক ক্ষেত্র বাদ দিয়ে। ও, ঠিক আছে, জয় মাতা। দর্শক বন্ধু, সময় শেষের দিকে, অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে। তা তৈলঙ্গ স্বামী তিনি এত বড়ই সাধক ছিলেন, তার সাধনার তিনি কি করতেন, আমি পরপর এক একদিন অনুষ্ঠানে আসব। তিনি শূন্যে ভাসতে পারতেন, তৈলঙ্গ স্বামী শূন্যে ভাসতে পারতেন। এবং আমাদের প্রিয় পরম গুরু লোকনাথ ব্রহ্মচারী কিন্তু তার কাছ থেকেই দীক্ষিত, অর্থাৎ তৈলঙ্গ স্বামীর থেকে তিনি দীক্ষা নেন, এবং লোকনাথ ব্রহ্মচারী জীবিত থাকেন 100 বছর। তৈলঙ্গ স্বামী তাকে পরীক্ষা করার জন্য একটি পরশ পাথর তিনি দিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারীকে। তা সেই পরশ পাথর লোকনাথ ব্রহ্মচারী নিয়ে কি করেছিলেন, যে বুড়িটি তাকে তৈলঙ্গ স্বামী অবধি পৌঁছে দেন, তার হাতেই সে সেই পরশ পাথরটি দিয়ে দেয়। তখন লোকনাথ ব্রহ্মচারী তৈলঙ্গ স্বামীর কাছে ফিরে যাওয়ার পর স্বামীজি বলেন, এই তোকে এত বড় একটা সম্পত্তি দিলাম, যেটা তুই লোহাকে সোনা করে ফেলবি, তুই আবার ঘুরে এলি কেন? তা বললো, আমার এই টাকা পয়সা অর্থ কিছু চাই না, আমার চাই তোমাকে, আমি সাধন পাঠে থাকতে চাই। আজকে লোকনাথ ব্রহ্মচারী এপিসোড না, আমি এটা ছোট করে বলে রাখলাম। আমি তৈলঙ্গ স্বামীর বাকি এপিসোডগুলো, কেন তিনি 280 বছর কিভাবে বাঁচলেন, কিভাবে তিনি মৃত ব্যক্তিকে জীবিত করে দিয়েছিলেন, সেই সব ঘটনা নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো আগামীকাল লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।